দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয় পাঠ্যসূচিতে মৃত্তিকা ভূগোলের একককে নিয়ে আজকের আলোচনা পর্ব। আমি কতদিন কিছু পড়িয়েছিলাম মৃত্তিকা ভূগোলের অংশ থেকে। সেখানে অনেক রকম কোয়েশ্চেন্স ছিল, হতে পারে। আমি বলেছিলাম নিজেরা করে নিয়ে আমাকে জিজ্ঞাসা করবি, আমি যদি বুঝে না থাকি সেটাকে বোঝানোর চেষ্টা করব। যেমন কোন কোন শিলার মধ্যে কি কি খনিজ থাকে, কারণ শিলা বিচূর্ণীকৃত হলে এবং রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত বা বিশ্লিষ্ট এবং দ্রবীভূত হলে তবেই সেই আবহ বিকৃত পদার্থ মৃত্তিকা সৃষ্টি করতে পারে। মৃত্তিকা সৃষ্টিতে আবহ বিকারের অবদানটা প্রায় 80 থেকে 90%। আবহ বিকার যদি না হয় তাহলে মৃত্তিকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তা সেখানে আমরা মৃত্তিকা গঠনে আবহ বিকারের সাথে একটু জলবায়ুর প্রসঙ্গ আলোচনা করেছিলাম। উষ্ণতা এবং বৃষ্টি, যেখানে উষ্ণতা বেশি সেখানে যান্ত্রিক আবহ বিকার, যেখানে বেশি বৃষ্টি সেখানে রাসায়নিক আবহ বিকার, যেখানে বেশি বৃষ্টি এবং মাঝারি ধরনের উষ্ণতা সেখানেও রাসায়নিক আবহ বিকার, যেখানে একেবারে বৃষ্টিপাতের পরিমাণ কম কিন্তু উষ্ণতা বেশি সেখানে যান্ত্রিক আবহ বিকার। আবার বৃষ্টিপাতের পরিমাণ নেই কিন্তু অধঃক্ষেপণের একটা রূপ, সেই তুষারপাত তাকে কেন্দ্র করে বরফে পরিণত হওয়া, অর্থাৎ মেরু জলবায়ুর কথা এখানে চলে আসে। শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর কথা আসে, আর উচ্চ পার্বত্য জলবায়ুর কথা আসে। কারণ পর্বতের উচ্চতা বৃদ্ধি পেলে আমরা জানি যে উষ্ণতা হ্রাস পায়। সেই বেরি চল্লের মতানুসারে 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় যদি আমরা যাই ওপরের দিকে 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে এই ঘটনা। এইবারের প্রশ্ন হচ্ছে মৃত্তিকা গঠনে জীবজগতের ভূমিকা এবং আদি শিলা অর্থাৎ প্যারেন্ট রকস মৃত্তিকার কিভাবে উদ্ভব ঘটিয়ে থাকে। Genesis of soil or formation of soil, maybe how to influence parent rocks. Other than questions, role of the organic matter for the formation of soil. So we can discuss in this way parent rocks first, and then we'll discuss to time. মৃত্তিকা গঠনে আদি শিলা এই ভূমিকাটি এই রকম। আমরা জানি
সয়েল হলো মৃত্তিকা, এফ হলো ফ্যাক্টর, পি মানে প্যারেন্ট রক, সিএল মানে ক্লাইমেট, ও মানে অর্গানিক ম্যাটার, আর মানে রিলিফ, টি মানে টাইম। এই ঘটনাগুলোকে নিয়ে আমরা যদি সমীকরণটা সাজাই মৃত্তিকার ভূমিকায়, তাহলে দেখব এস ইকুয়ালস টু এফ পি ইন্টু সিএল ইন্টু ও ইন্টু আর ইন্টু টি। এইটা আমরা প্রথম অবস্থায় পাচ্ছি। আবার যদি টাইমের ক্ষেত্রে দেখি তাহলে এস ইকুয়াল টু ফ্যাক্টর, টাইম, ক্লাইমেট, অর্গানিক ম্যাটার, রিলিফ, প্যারেন্ট রক্স। এটা খেয়াল করে দেখেছো, প্যারেন্ট রক্সটা এখানে চলে গেল শেষে, আর ওখানে প্যারেন্ট রকটাকে রেখেছি প্রথমে। কেন বলো তো? ওখানে প্যারেন্ট রকের ভূমিকাটাই প্রধান। সুতরাং প্যারেন্ট রককে প্রভাবিত করছে ওরা। কারা? রিলিফ হতে পারে, অর্গানিক ম্যাটার হতে পারে, আবার আমাদের আদার হ্যান্ডে তোমার টাইম হতে পারে, ক্লাইমেট তো অবশ্যই। কিন্তু সেই জায়গাটাকে যখন চেঞ্জ করছি, টাইমের কন্ডিশনের জন্য চাইছি যে টাইমস কীভাবে ইনফ্লুয়েন্স করছে ফর দ্য সয়েল ফরমেশন, তখন আবার চেঞ্জ করে বলছি এস ইকুয়ালস টু ফ্যাক্টর, টি টাইম, ও অর্গানিক ম্যাটার, আর রিলিফ, পি প্যারেন্ট রক। ফলে এই সমীকরণটা তোমাকে মনে রাখতে হবে। কে তৈরি করছে? আবহবিকারজাত শিলাচূর্ণ। আবহবিকারজাত শিলাচূর্ণ যান্ত্রিক প্রক্রিয়ায় বিচূর্ণীকৃত, রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত বা বিশ্লিষ্ট এবং দ্রবীভূত। মৃত্তিকা গঠনে আমরা দেখব মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ গ্রথন, টেক্সচার, এটা আকার, বিভিন্ন বস্তুর আকার, সেখানে নুড়ি, বালি, পাথর ইত্যাদি হতে পারে, পলি, কাদা, বালি ইত্যাদি হতে পারে। গঠন থালার মতো হবে, না ব্লক হবে, না প্রিজমের মতো হবে, না গুটি গুটি হবে। গুটিও একটা পেট, একটা গঠনের মধ্যে চলে আসে। তা এখানে আমরা যা দেখলাম যে ভৌত বৈশিষ্ট্যটাকে প্রভাবিত করছে। রং একটা ভৌত বৈশিষ্ট্য। ধরো ব্যাসাল্ট শিলা থেকে ফর্ম করবে, কালো হবে। লৌহ গঠিত বেলে পাথর থেকে যদি তৈরি হয় তাহলে লালচে হবে। আবার আমরা যদি দেখি যে চুনাপাথর থেকে হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট, সেখানে সাদা হবে এবং গুটি গুটি হবে। তা এক্ষেত্রে আমরা এই প্যারেন্ট ম্যাটেরিয়ালের একটা ভূমিকা দেখতে পাচ্ছি ভৌত এবং রাসায়নিক উপাদানের মধ্যে। মৃত্তিকার গ্রথন যদি বলি, দেখো কাদার আয়তন একরকম, পলির আয়তন একরকম, বালির আয়তন একরকম। তাহলে কাদা, পলি, বালি এদেরকে যখন অ্যাকুমুলেশন করছি, অর্থাৎ কেন্দ্রীভূত করছি, কেন্দ্রীভূত সঞ্চয়, সেন্ট্রালাইজড অ্যাকুমুলেশন, তো তখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে প্রান্তবর্তী সীমানাগুলো রয়েছে, কাদা, বালি, পলি, সেগুলো
পরস্পরের সাথে সম্পূর্ণ জোরবদ্ধ হতে পারেনি, জোরবদ্ধ জয়েন্ট, সেখানে ফাঁক থেকে গেছে। এবং ফাঁক থেকে যাওয়ার জন্য বা গ্যাপ থেকে যাওয়ার জন্য, সেটা বড় গ্যাপ হতে পারে, স্থূল, যাকে আমরা বলি কোর্স, টেক্সচার ইজ কোর্স। সেকেন্ড ওয়ান মিডিয়াম, নট টু কোর্স, নট টু ফাইন। এইবার কোর্স যেমন স্থূল দানা বা বড় দানা, তেমনি মধ্যম যে আকার, সেই আকারটাকে, গ্রথনের আকারটাকে বলছি মিডিয়াম সাইজ। আবার একেবারে সূক্ষ্ম আকারটাকে বলছি ফাইন সাইজ, ফাইন, FINE। তো স্থূল হলে জল দ্রুত পাস করে নিচে নেমে যাবে, খনিজ পদার্থ দ্রবীভূত হয়ে নিচের দিকে চলে যাবে, ইলুভিয়েশন প্রক্রিয়া অনেক সক্রিয় থাকবে। আবার নিচের স্তরে এলুভিয়েশনও সক্রিয় হয়ে উঠবে। ফলে মৃত্তিকা গঠনে এই জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি আকার বা আকৃতি অনুসারে। আমরা এরপর দেখব শিলার মধ্যে খনিজের অবস্থাটাকে নিয়ে। শিলার মধ্যে যদি বালির ভাগ বেশি থাকে, ওই বালিজাত পদার্থ যখন বালুকাময় গ্রথন বিশিষ্ট শিলার সৃষ্টি করবে, তার গ্রথনগুলো বা সাইজ, আকৃতি অনেক বড় হবে। আবার তোমার যদি গ্রথন সূক্ষ্ম হয়, তাহলে যেমন ব্যাসাল্ট শিলা, ক্ষারকীয় শিলা, এটা একটা, এর মধ্যে ক্যালসিয়ামের অ্যালুমিনিয়াম সিলিকেট, পরবর্তীকালে হাইড্রোজেনের অ্যালুমিনিয়াম সিলিকেট চলে আসে। ক্যালসিয়ামের অ্যালুমিনিয়াম সিলিকেট অর্থাৎ CaLSi3O8, এই জায়গাটাতে সিলিসিক অ্যাসিড অর্থাৎ SiO2 বা মিনিমাম কম্পোজিশনের 2SiO2, যেখানে সিলিকনের পরিমাণ 4টে, অক্সিজেনের পরিমাণে রয়েছে 6টায়, Si2O3, 2Si2O3, সিলিকন 4টে, অক্সিজেন 3 দুগুণী 6টা। তা এরা তখন সিলিসিক অ্যাসিড তৈরি করছে SiO2, আর বাদবাকি সিলিসিক অ্যাসিডটাকে সংযুক্ত রাখছে কাদার থেকে উৎপন্ন একটু দুর্বল শ্রেণীর কাদাকণা, মন্টমোরিলোনাইট, ইলমেনাইট, পাইরুলোসাইট ইত্যাদির ক্ষেত্রে। আমি একবার এটা বলে নিই যে সয়েল জিওগ্রাফিটা হচ্ছে কেমিস্ট্রি এবং তোমার যেটাকে আমরা বলি যে বটানি, সেখানে পড়ানো হয়। ফলে এর বিস্তৃতিটাকে নিতে গেলে একটু ওই দিক থেকে এসে মানে জ্ঞানটাকে পূর্ববর্তীভাবে তৈরি রাখা, তাহলে চট করে ধরতে পারবে। আমরাও যখন পড়েছি আমাদেরও অসুবিধা হয়েছে, পরবর্তীকালে আমরা ধাতস্থ হয়ে গেছি। তোমরাও চেষ্টা করবে, পারবে।
না পারার কিছু নেই। তা সময় দিয়ে আরেকটা ব্যাখ্যা করি, এটা ভালো লাগবে বুঝতে, যে সময় যত এগোবে মাটির মধ্যে জৈব পদার্থের পচন, সিলিসিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড এর বিয়োজনটা বৃদ্ধি পাবে। আমি কি বলেছি? তথ্যগুলো এবং তত্ত্বগুলো প্রচুর পরিমাণে দিতে হবে। খালি সময় দিয়ে বলে দিলাম যে মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, এটা ঠিক না। কি কি আছে সেগুলোকে তো জানাতে হবে। তুমি তাকে উচ্চারণ করলে কেন, দিলে কেন জৈব পদার্থ? তা এখানে জৈব পদার্থের পচন ও বিয়োজন বৃদ্ধি পাচ্ছে। অক্সালিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড ইত্যাদি হিউমাস বৃদ্ধি করে, ইত্যাদি মাটির হিউমাস বৃদ্ধি করে। এবং হিউমাস যেমন বৃদ্ধি করলো, তেমনি নাইট্রোজেনের পরিমাণ কমে যায়। অন্যদিকে বলা যায় ব্যাসল্ট শিলাগঠিত পশ্চিমঘাট পর্বত এবং গ্রানাইট নিস গঠিত পর্বতমালা পূর্বঘাট, যেটাকে আমরা অন্য নামে বলে থাকি মলাদ্রি, আর পশ্চিমঘাটটাকে বলি সহ্যাদ্রি। এখানে প্রাক ক্যাম্ব্রিয়ান যুগ থেকে, অর্থাৎ আজ থেকে 28 কোটি বছর আগে যুগ থেকে আবহ বিকারের বিয়োজন দ্বারা এই অঞ্চলে বিচূর্ণীকৃত খন্ডোলাইট নাইস শিলাস্তর এখানে অপেক্ষাকৃত বেশি আর্দ্রতার প্রভাবে আম্লিক শিলায় পরিণত হয়েছে। গ্র্যাজুয়ালি আম্লিক শিলা এখানে সফট সয়েলসে পরিণত। এটারও কতগুলো রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ করা যায়, এটা পরের দিকে করা যাবে। তা এইভাবে আমরা দেখেছি সময় মৃত্তিকার গঠনকে প্রভাবিত করে না। আচ্ছা, এখন আলোচ্য বিষয় হচ্ছে সয়েল ক্যারেক্টারিস্টিক্স অন ইনফ্লুয়েন্স বাই টাইম। 100 একটা বয়স ধরে নেওয়া হচ্ছে মৃত্তিকা সৃষ্টি, সেই বয়সটা 100 বছর থেকে আমরা ধরেছি প্রায় প্লিস্টোসিন যুগ। প্লিস্টোসিন যুগ হচ্ছে টার্সিয়ারি যুগের একটা উপযুগ। এই প্লিস্টোসিন যুগ আজ থেকে 7.5 কোটি বছর আগে সৃষ্টি। 7.5 crore। এই প্লিস্টোসিন উপযুগে অনেক কিছু পরিবর্তন দেখা যায়, তার মধ্যে মৃত্তিকার বিবর্তনে ঘটনাটি অন্যতম। আমরা 100 বছরের মাথায়, অর্থাৎ 100 বছর পরে দেখেছিলাম যে মৃত্তিকার একটা হোরাইজন নিয়ে সেখানে পাতলা ক স্তর বা এ স্তরে স্বল্প জৈব পদার্থ এবং কিছু পাললিক শিলার অংশ নিয়ে মাটির হরাইজন গড়ে ওঠে।
আবার মাটির যে পরিলেখ, সেই পরিলেখের 100 বছর থেকে 1000 বছরে আমরা দেখলাম যে সামান্য কার্বনেটের সঞ্চয় ঘটেছে। কারণ সেই সময় উদ্ভিদ গাছপালাগুলো মাটিতে প্রথিত হয়ে, প্রাকৃতিক বিপর্যয়, মাটিতে প্রথিত হয়ে কার্বনের পরিমাণকে মৃত্তিকা বা ভূমিতে বৃদ্ধি করেছিল। ফলে মূল শিলাস্তর ওই সময় নষ্ট হয়ে যায় এবং মূল শিলার মধ্যে যতটা প্রসারিত জায়গা ছিল সেগুলো সংকুচিত হয়ে পদার্থগুলোর মধ্যে সমসত্ব অণুগুলোর মধ্য দিয়ে আসঞ্জন বলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, কোহেশন ফোর্স বৃদ্ধি পাওয়ায় তারা পরস্পরের সাথে জোটবদ্ধ হয়ে সূক্ষ্ম গ্রথন সৃষ্টি করল। এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে খুব খুব উপকার পাবে পড়ার সময়। এটা একেবারে সায়েন্সের মতো করেই আমি পড়িয়ে দিয়েছি বা পড়ালাম। এরপর আমরা প্লিস্টোসিন যুগে যখন পৌঁছলাম, অনেক পরে, তখন কাদা কণার স্তর দেখা গেল, অর্থাৎ পটাশিয়ামের ক্যাটায়ন খনিজের পরিমাণ বৃদ্ধি পেল, বাতাসে জলের পরিমাণ বৃদ্ধি পেল, জল বিয়োজিত হলো হাইড্রোনিয়াম এবং হাইড্রোক্সিলে। হাইড্রোক্সিল কী করলো? পটাশিয়ামকে বিশ্লেষিত করে তৈরি করলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর হাইড্রোজেনের ক্যাটায়ন সংযুক্ত হয়ে সৃষ্টি করলো হাইড্রোজেনের অ্যালুমিনিয়াম সিলিকেট। একদম পিওরভাবে সৃষ্টি হলো। স্থূল গঠনে মৃত্তিকা দ্রুত নিচের স্তরে, মৃত্তিকার যে যদি নাও তুমি, ওই কি বলে প্রোফাইল বা হরাইজন যদি নাও, তাহলে দেখবে সেখানে তুমি স্থূল গ্রথন যদি থাকে তাহলে জল দ্রুত নিচে নেমে যাবে, ওপরের খনিজগুলোকে দ্রবীভূত করে নিচের স্তরে নামিয়ে আনবে। আর যদি সূক্ষ্ম হয় তাহলে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বাড়বে। জল ধারণ ক্ষমতা বাড়লে জৈব খনিজ বিশ্লেষিত হয়ে মৃত্তিকাকে উর্বর করবে। সূক্ষ্ম পলিতে, সূক্ষ্ম কাদা কণা আমরা অনেক সময় দেখতে পাই যে জল বা ভূজল, ভৌম জল যেটা মাটির একেবারে নিচে, সেটা কৈশিক নালী বা কৈশিক পাইপ, ক্যাপিলারি পাইপ, চুলের মতো এক একটা আকৃতি ও আকার, একটা চুলের মতো, মাথার চুল নিয়ে দেখবে ঠিক ওই রকম আকৃতি আকারের পাইপ নিয়ে তারা এই কাজটাকে করে থাকে। কোন কাজটা? মাটির নিচের ওই জলটাকে ওপরের দিকে ঠেলে তুলে আনে। অ্যান্টি গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল পুশ এখানে কাজ করে না। গ্র্যাভিটেশনাল পুশ যখন কাজ করবে তখন
সেটার নামকরণ আবার পাল্টে যাবে। তা এইভাবে আমরা ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট কৃষ্ণ মৃত্তিকার সূক্ষ্ম গ্রথনে উর্বরতার মানকে অনেক বেশি পরিমাণে বজায় থাকতে দেখি, ওয়ারাজ বেলে পাথর থেকে সৃষ্ট মৃত্তিকা এই জিনিসটা আমরা পাই না। এরপরে আমরা মৃত্তিকার একটা তোমার কাদা পাথরের যে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখতে পাই আর্দ্র বিশ্লেষ হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে। সেখানে হাইড্রোনিয়াম অর্থাৎ হাইড্রোজেন ক্যাটায়ন এবং হাইড্রোক্সিল অর্থাৎ OH অ্যানায়ন, এই দুটো তোমার পটাশিয়াম ফেলসপার, সোডিয়াম ফেলসপার এবং ক্যালসিয়াম ফেলসপার, তিন ধরনের খনিজের ওপর গভীরভাবে প্রভাব ফেলে দেয়। এবং এই সৃষ্টিতে আমরা দেখতে পাই যে মন্টমরিলোনাইট কর্দম খনিজ ভেঙে গেল, সেখান থেকে তৈরি হলো ইলমেনাইট, ইলমেনাইট থেকে তৈরি হলো কেওলিনাইট, কেওলিনাইট থেকে এই অবস্থা একেবারে দুর্বল হয়ে আরও বেশ কিছু সময় পরে সে ফিরে আসলো বক্সাইট খনিজে। বক্সাইট এবং গিবসাইট মৃত্তিকার খনিজের একটা গুরুত্বপূর্ণ অংশ, উদ্ভিদ পুষ্টিমূলের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করে থাকে। তা এইভাবে আমরা এই জায়গাটাতে পৌঁছিয়েছি। আমাদের এই ক্ষেত্রে আমি আরও বলি যে রাসায়নিক প্রকৃতি যদি দেখি তাহলে দেখব শিলার ওপর, আদি শিলার ওপর যেগুলো আম্লিক এবং ক্ষারকীয়, এর মাঝখানে আমরা আরও দুটো ভাগ করতে পারি, আম্লিক, ক্ষারকীয়, মধ্যবর্তী, অর্থাৎ আম্লিক এবং ক্ষারকীয়র মধ্যবর্তী, অতি ক্ষারকীয়, আলট্রা বেসিক। আলট্রা বেসিকের ডলেরাইট আছে, মারাত্মক শিলা, ভালো মৃত্তিকার খনিজ সাপ্লাই দিতে পারে, তবে সেটা লৌহ গঠিত খনিজের বেশি, অর্থাৎ অলিভাইন, অগাইট এই ধরনের খনিজগুলোকে সাহায্য করতে বেশি পারে। ব্যাসল্ট ক্ষারকীয়, কিন্তু ক্যালসিয়াম ফেলসপার বেশি সাহায্য করে থাকে। আবার গ্রানাইট আম্লিক, সেক্ষেত্রে কিন্তু বালুকণার পরিমাণ লৌহ গঠিত খনিজের পরিমাণের চেয়ে বেশি, more than 65% and less than 35%. Which one mineral less than 35%? Here the iron. And other hand, the 65% greater than represented in the SiO2. And this type of combination exhibited the acid rocks. Even the granite, when formed, the gneiss it is also will be represented acidic rocks.
শিলার যে রাসায়নিক আকৃতিগুলো আমি এখানে বলেছি, বিভিন্ন প্রকার কাদা কণার সৃষ্টি করেছে ইত্যাদি, এটা সম্পর্কে আমি একটা ক্লাস নোট তোমাদেরকে যে পড়াচ্ছি, বিষয়গুলো বোঝাচ্ছি, সেইটা আমি পাঠাচ্ছি। তোমরা এটাকে ভালো করে পড়ে তারপর আমাকে উত্তরপত্র করার চেষ্টা করবে। আমি পারতপক্ষে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তখন মৃত্তিকার বর্ণ, এটা প্যারেন্ট শিলার ওপর নির্ভর করে। যদি বলেন যে কী করে স্যার, বর্ণটা হচ্ছে এমন একটা জায়গা, অর্থাৎ কালার, যেটা জলবায়ুর দ্বারা প্রভাবিত হয়। বর্ণটাকে মানে বিভিন্ন ধর্মে পরিণত করতে গেলে তার মধ্যে টেম্পারেচার এবং ওয়াটার অর্থাৎ রেইন, আর তার সাথে হিউমিডিটি, আর্দ্রতা গভীরভাবে কাজ করে। দেখো, রাজস্থানের বেলে পাথর লাল রঙের, শুষ্ক মরুভূমি, রাতের দিকে যেটুকু জল পায় তাতে ওরা জারণ প্রক্রিয়া করে সেখান থেকে বার করে নেয়। জারণ প্রক্রিয়া, অক্সিডেশন। ভূমধ্যসাগরের কাদা পাথর, সেখানেও লাল রঙের টেরারোসা, কিন্তু মরু অঞ্চলের মতো অত কম বৃষ্টি হয় না। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ less than 6 centimeter or less than 60 millimeter। সুতরাং ভারী বৃষ্টিপাত নয়, 6 সেন্টিমিটার কম। এই অবস্থায় সেখানে আমরা দেখতে পাচ্ছি কালো রঙের কৃষ্ণ মৃত্তিকা। তোমরা হয়তো পড়েছ, স্যার শুরু করেছে হয়তো কার্স্ট রিজিয়ন, সেখানে টেরারোজা বলে একটা মৃত্তিকা আছে। তা সেই টেরারোজা মাটি তোমার লাল রঙের। কি করে হলো? ওখানে বৃষ্টি নেই, টেরারোজা লাল রঙের। হ্যাঁ, কিন্তু রাজস্থানের লাল মাটির মতো লাল, বা ল্যাটেরাইটের লাল মাটির মতো নুড়ি বিশিষ্ট লাল মাটি নয়। তাহলে ধর্মটা এখানে পরিবর্তিত হয়েছে রঙের দ্বারা। এটার অনেক আরও কারণ আছে। যখন সরাসরি ক্লাস নেব, তোমাদের সৌভাগ্য এবং আমারও সৌভাগ্য হবে, তখন আমি এটাকে আরও ডিটেলস বোর্ডে কীভাবে হয় আমি বুঝিয়ে দেব, যদি তোমরা ইন্টারেস্ট থাকো। তা হিউমাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ইলমেনাইট, এই খনিজগুলো কালো রঙের মৃত্তিকাকে প্রভাবিত করছে। ব্যাসল্টে এই টাইটেনিয়াম খনিজটা অনেক বেশি, TiO3, টাইটেনিয়াম অক্সাইড। আবার হিউমাসে কার্বন, নাইট্রোজেনের পরিমাণ বেশি। এরা একত্রে মিলে তৈরি করছে কালো রঙের মৃত্তিকা। ব্যাসাল্টের রং কালো বলে কালো নয়, এটা ভুল ব্যাখ্যা, ভুল। বুঝতে পারলে? তা এরপর আমি সময় দ্বারা আদিশিলার প্রভাবটা আলোচনা করে দিই। সময় যত যাবে একটা মৃত্তিকার প্রোফাইলের প্রস্থচ্ছেদ তত বেশি পরিণত হবে, কারণ তার মধ্যে ওই যে বললাম আবহবিকারের সময়টা অনেক পেয়ে যাবে। ক্রান্তীয় অঞ্চলের তীব্র বৃষ্টিতে
যেমন রাসায়নিক আবহবিকার, তেমনি নিরক্ষীয় অঞ্চলেও তীব্র বৃষ্টিতে রাসায়নিক বিক্রিয়া শিলার ওপর, এবং সেখানে জলযোজন প্রক্রিয়া আর সেই সঙ্গে আমাদের আর্দ্র বিশ্লেষ প্রক্রিয়া গভীরভাবে প্রভাব ফেলে থাকে। তারই ফলাফলে আমরা ফেলসপার থেকে, ফেলসপার একটা খনিজ আগ্নেয় শিলা, এটা কিন্তু মনে রাখবে। 3 রকম হয়: সোডিয়াম ফেলসপার, ক্যালসিয়াম ফেলসপার আর পটাশিয়াম ফেলসপার। রাসায়নিক দিকটা এইটা গেল। আর ভৌত গঠনে 2টো ভাগ, আমি বারবার বলছি, মনে রাখার চেষ্টা করবে। ভৌত গঠন, মেকানিক্যাল স্ট্রাকচার, according to mechanical structure, on the basis of mechanical structure, it is classified into 2 categories. 1, orthoclase feldspar. 2, plagioclase feldspar. Orthoclase feldspar. 2, plagioclase feldspar. Orthoclase, obviously potassium and sodium. Plagioclase, only the calcium. সুতরাং এই জাতীয় আর্দ্র বিশ্লেষে কেওলিনাইট থেকে পাইরুলোসাইট থেকে ইলাইট, এবং ইলাইট থেকে কেওলিনাইট থেকে আমরা সরাসরি পেতে পারি, বা একটু অপেক্ষারত অবস্থায়, বক্সাইট এবং গিপসাইট। ভ্যানিসের এই মডেলটাতে, এটা বিজ্ঞানী ভ্যানিস দেখিয়েছিলেন মৃত্তিকার ওপর কীভাবে এই কার্যকারিতা প্রভাবিত করে থাকে। মডেলটি খুবই কার্যকরী এবং মৃত্তিকার উর্বরতা ও উৎপাদিকা শক্তিকে অনুসরণ করে উৎপাদন ব্যবস্থায় প্রভূত সাফল্য আনতে পেরেছে USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, জার্মানি, ইউক্রেন ইত্যাদি। আরও একটা ক্লাস নোট তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালুভিয়েশনের পার্থক্য, এবং তার একটা ছবিও আমি নিচের দিকে দিয়ে দিয়েছি, সেটা পড়ে দেখবে। না বুঝতে পারলে পরে আমাকে বলবে, আমি অবশ্যই বুঝিয়ে দেব। তবে এটুকু বলি যে এলুভিয়েশন যে প্রসেসটা আছে, সেটা তোমার মাটির ওপরের স্তরে আর নিচের স্তরে যেটা আছে সেটা হচ্ছে এলুভিয়েশন প্রক্রিয়া। এলুভিয়েশন মানে সঞ্চয়ন, আর এলুভিয়েশন মানে হচ্ছে অপসারণ। এইটা মনে রাখবে, তাহলেই পার্থক্যগুলোকে সহজে নামাতে পারবে। এই একটা ঘটনা গেল। আর একটা ঘটনা হচ্ছে যে এলুভিয়েশনের ব্যাখ্যা চেয়েছে, সেটা আমি রাসায়নিক প্রক্রিয়া, যান্ত্রিক প্রক্রিয়া বুঝিয়ে দিয়েছি। যারা পারবে তারা করবে কেমিস্ট্রি ভাগগুলো নিয়ে, যারা পারবে না তাদের চিন্তা করার কিছু নেই, বইটা দেখে করে নেবে। সয়েল জিওগ্রাফিতে মাটির উর্বরতা তোমাদের চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। মাটির গভীরতা, মাটির গঠন, সচ্ছিদ্র শিলা বা সচ্ছিদ্রতা, মাটির বিক্রিয়া, হিউমাস,
সেই সঙ্গে পুষ্টিমূল ও খাদ্য জীবাণু অর্থাৎ জৈব পদার্থ, মাটির রস অর্থাৎ ওয়াটার ক্যাপাসিটি or water holding in the soil, মাটির তাপমাত্রা, সয়েল টেম্পারেচার ইত্যাদি বিষয়গুলো তোমার মাটির উর্বরতাকে নির্ধারণ বা নিয়ন্ত্রিত করে থাকে। এটার সম্পর্কেও আমি কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য লিখে পাঠালাম, তোমরা দেখো। এটাও সহজ, কারণ সবটাই তোমরা কোনো না কোনো সময় পড়েছ। আর একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে গ্রথন এবং গঠনের মধ্যে টেক্সচার অ্যান্ড স্ট্রাকচারের পার্থক্য, সেটাও তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। সেই সঙ্গে পৌঁছিয়ে দিচ্ছে মাটির উর্বরতা ও উৎপাদিকার শক্তির পার্থক্য। উৎপাদন ব্যবস্থা হচ্ছে মাটির উর্বরতা, আর অন্যদিকে উৎপাদক হচ্ছে মাটির উর্বরতা। অর্থাৎ কম্বিনেশন কিন্তু উভয়ের মধ্যে ক্রসপন্ডিং। মাটির উর্বরতা যে শক্তি, সেটা উৎপাদনের ওপর নির্ভর করছে, আর উৎপাদিকার শক্তি উর্বরতার ওপর নির্ভর করছে। এই কারণে ক্রসপন্ডিং বলেছি। পেডোক্যালে 4 নজের মৃত্তিকার কথা বলেছিলাম, খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ, জলধারণ ক্ষমতা বিশিষ্ট ক্ষারকীয় মৃত্তিকা, গ্রথন সূক্ষ্ম। এই বৈশিষ্ট্য নিয়ে পেডোক্যাল মৃত্তিকা প্রোফাইলটা পড়ে রাখবে, ল্যাটেরাইট মৃত্তিকার প্রোফাইলটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। আমি কিছু প্রশ্ন পাঠিয়েছি, দেখে নেবে, করবে। তোমাদের তো রেসপন্স নেই, কোনো রেসপন্স থাকলে আমি পড়াতে ভালো লাগে বা পড়ানো যায়, রেসপন্স না থাকলে কোনো দিন পড়ানো যায় না। একটা স্টিমুলেটিং পার্ট অর্থাৎ উত্তেজিত করা, সেটা আমি করব, অ্যান্ড ওই উত্তেজনার বশত তোমরা সেটাকে রেসপন্স করবে আমাকে, স্যার আমি জানি, আমি পারবো এটা, আমি বলছি, আপনি যদি না হয় একটু সংযোজন বিয়োজন করতে হবে। সেটা হয় না। যাই হোক, এই পর্যন্ত ক্লাস করিয়ে আজকের মতো স্টপ করছি, এবং বাদবাকি দিন আবার ক্লাসে আলোচনা করব। আমাদের কাছে পেডোক্যাল এবং পেডালফার শ্রেণীর মৃত্তিকার একটা পার্থক্য, ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পেডোক্যাল এবং পেডালফার মৃত্তিকার রাসায়নিক শ্রেণীবিভাগ। পেডোক্যালের অর্থ হলো ক্যালসিয়াম বিশিষ্ট মৃত্তিকা, আর পেডালফার মৃত্তিকার বৈশিষ্ট্য হলো লৌহ অ্যালুমিনিয়াম গঠিত পেডালফার মৃত্তিকা। আমরা দেখতে পাই যে পেডোক্যাল শুষ্ক জলবায়ু অঞ্চলের মাটি, আর পেডালফার হচ্ছে অধিক পরিমাণ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মাটি। স্বাভাবিকভাবে পেডালফার মৃত্তিকায় লৌহ অ্যালুমিনিয়াম অক্সাইড বৃষ্টিপাত বেশি হলেও মৃত্তিকার যে পরিলেখ বা প্রোফাইলে এ স্তরে এটা বিশ্লিষ্ট হলেও খুব বেশি বিশ্লিষ্ট হতে পারে না এবং দ্রবন্ত হয়ই না। ফলে এই দুটো খনিজ দুটোই ধনাত্মক আয়ন বিশিষ্ট,
কিন্তু পরস্পরের মধ্যে জোটবদ্ধ হয়ে এরা তৈরি করে সেস্কুই অক্সাইড। কোন কোন খনিজ সেস্কুই অক্সাইড তৈরি করে? লৌহ এবং অ্যালুমিনিয়াম। কিভাবে তৈরি করে? ওই যে ইলুভিয়েশন প্রক্রিয়া এবং অ্যালুভিয়েশন প্রক্রিয়া। এলুভিয়েশন সে ওপরে বিশ্লেষিত করবে, আর ইলুভিয়েশন সে ওপর থেকে নিচে নামাবে, এ স্তর থেকে বি স্তরে। এই জায়গাটাতে ইলুভিয়েশনই কেবল কাজ করে যাবে, এলুভিয়েশন কাজ করবে না। ফলে সৃষ্টি হবে সেস্কুই অক্সাইড, এবং সেস্কুই অক্সাইড হল Fe2O3Al2O3 এই রাসায়নিক সংকেতে গড়ে ওঠে। এইভাবে গড়ে ওঠার মধ্য দিয়ে মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়, কারণ মৃত্তিকা এতে সিলিসিক অ্যাসিড বিশিষ্ট। অ্যালুমিনিয়াম সিলিকেট, ফেরিক সিলিকেট বা ফেরাস সিলিকেট। সিলিসিক অ্যাসিডে যখনই চলে যাবে তখনই এই পেডালফার মৃত্তিকা আম্লিক প্রকৃতির ধরনের হবে। মৃত্তিকার এই ধারাতে আমরা আরও একটা জিনিস দেখতে পাই, যে পেডালফার মৃত্তিকার জৈব পদার্থ বেশি, ফলে মৃত্তিকার উর্বরতাও বেশি থাকে। পেডোক্যাল, একটু আগে বলেছিলাম শুষ্ক জলবায়ু। ক্যালসিয়াম কার্বনেট এর প্রাধান্য, ফলে পিএইচ ক্ষারকীয় প্রকৃতি। কৈশিক প্রক্রিয়ায় এই মাটি পরিণত অবস্থায় পৌঁছায় এবং মাটিতে কার্যকরী ভূমিকা নেয় খনিজ পদার্থগুলো। এক্ষেত্রে পেডালফার মৃত্তিকাগুলো হলো চানোজেম, সিরোজেম। চানোজেম কিন্তু আমাদের কৃষ্ণ মৃত্তিকার অন্তর্গত। আরেকটা ছোট প্রশ্ন আলোচনা করি, সেটা মাটির পিএইচ। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। মাটির পিএইচ বলতে কি বোঝায়? পিএইচ হচ্ছে হাইড্রোজেনের ক্যাটায়নের ওজন। এটা পন্ডাস শব্দ থেকে এসেছে। পন্ডাস মানেই ওজন, হাইড্রোজেনের ক্যাটায়ন। সেই জন্য পিএইচ লিখে হাইড্রোজেনটাকে ওপরে ইন্ডিকেট করা হয়। পি এর মাথায় 14 ঘর স্কেল থাকে, 0 থেকে 14 ঘর। এই স্কেলের মাধ্যমে দ্রবণের হাইড্রোজেনের ক্যাটায়নকে বা ক্যাটায়নের পরিমাণকে যখন প্রকাশ করা হয় তখন তাকে বলে পিএইচ স্কেল। কি বললাম? দ্রবণের হাইড্রোজেনের ক্যাটায়নকে যখন প্রকাশ করা হচ্ছে কিসের সাহায্যে? 1 থেকে 14 স্কেলের সাহায্যে বা কোনো স্কেলের সাহায্যে, তখন এটাকে কি বলছি? পিএইচ বলছি। তাহলে পিএইচ 7 হলে নিউট্রাল, 7-এর নিচে হলে আম্লিক, 7-এর ওপরে হলে বেসিক বা ক্ষারকীয়। মাটির উর্বরতা
উৎপাদনশীলতা অর্থাৎ ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটিতে পিএইচ নির্ভর করে। এই মাঠে ঘাটে চাষিরা যখন চাষ করছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো পিএইচ কী আছে, কারণ মাটির পরীক্ষাতে পিএইচ যদি ফেল করে যায় তাহলে শস্যের উৎপাদন ক্ষমতায় ব্যাঘাত ঘটবে।